আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ধারাবাহিকভাবে চলমান আর্টিকেলের ক্লাসগুলির আজকে শেষ ক্লাস হতে যাচ্ছে। আমরা আজ বোর্ডে একটি আর্টিকেলের গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। চলুন রুলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে দেখুন, বোর্ডে লেখা হয়েছে educational, religious, social, political institution. Educational, religious, social and political institution. যখন যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান বা রাজনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যের কথা উল্লেখ থাকবে বা স্পষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্য বোঝা যাবে, সেই ক্ষেত্রগুলিতে অবশ্যই কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ এডুকেশনাল, রিলিজিয়াস, সোশ্যাল, পলিটিক্যাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে যদি এদের লক্ষ্য সম্পর্কে বলা থাকে, তাহলে এদের পূর্বে দা আর্টিকেল বসবে না, কিন্তু অন্যথায় দা আর্টিকেল বসবে। চলুন এক্সাম্পলটি লক্ষ্য করি। দেখুন, এখানে লেখা হয়েছে হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল because he reads in class 3. He is going to school. He is going to school because he reads in class 3. সে বিদ্যালয়ে যাচ্ছে কারণ সে ক্লাস 3-তে পড়ে। অর্থাৎ এই অংশে আমরা লক্ষ্য করছি, যেহেতু সে ক্লাস 3-তে পড়ে, সুতরাং তার বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যটি হচ্ছে শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ সে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যটি হচ্ছে সে শেখার উদ্দেশ্যে গমন করছে। অর্থাৎ বিদ্যালয়ে যখন কোনো স্টুডেন্ট যাচ্ছে, স্কুলে যখন কোনো স্টুডেন্ট যাচ্ছে, সেটি অবশ্যই তার শিক্ষার মাধ্যম হিসাবে কাজ করছে। সুতরাং হি ইজ গোয়িং টু স্কুল, এইখানে নির্দিষ্ট পারপাস বিদ্যমান, নির্দিষ্ট লক্ষ্য বিদ্যমান, এজন্য অবশ্যই এইখানে দা আর্টিকেল বসবে না বা এ অথবা অ্যান আর্টিকেল বসবে না। কিন্তু পরের অংশটি লক্ষ্য করুন। সেন্টেন্সের বলা হয়েছে হিজ মাদার will go to the school. His mother will go to the school to talk with the teachers. এইখানে সেন্টেন্সের পরবর্তী অংশ থেকে বোঝা যাচ্ছে তার মা বিদ্যালয়ে যাচ্ছেন তিনি নিজে শিক্ষা বা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে নয়, বরং শিক্ষকদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে। সুতরাং স্কুলের যেই পারপাস সেটি দ্বিতীয় সেন্টেন্সে বা সেন্টেন্সের দ্বিতীয় অংশে পরিলক্ষিত হচ্ছে না। আমি আবারও বলছি, স্কুলের যেই পারপাস সেটি সেন্টেন্সের দ্বিতীয় অংশে লক্ষ্য করলে সেটি পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ এইখানে পারপাস বিদ্যমান নেই, তাহলে আদারওয়াইজ দা আর্টিকেল বসবে, অর্থাৎ সেই ক্ষেত্রগুলিতে দা আর্টিকেল ব্যবহৃত হবে। তাহলে হিজ মাদার উইল গো টু দা স্কুল, যেহেতু স্কুল একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, এজন্য এর পূর্বে দা আর্টিকেল বসেছে। কেন বসেছে? কারণ এখানে আমরা লক্ষ্য করছি স্কুলের পারপাস এখানে পরিলক্ষিত হয়নি, তাহলে অন্যথায় আদারওয়াইজ দা আর্টিকেল বসবে। একইভাবে আমরা
চলুন আরেকটি এক্সাম্পল লক্ষ্য করুন। বোর্ডে আমরা অন্য একটি এক্সাম্পল লিখেছি এই উপরোক্ত রুলের জন্য। দেখুন, the devotees are going to mosque. The devotees are going to mosque. মুসল্লিরা মসজিদে যাচ্ছেন টু সে দেয়ার ফজর প্রেয়ার, তাদের ফজরের সালাত আদায় করতে। মুসল্লিরা মসজিদে যাচ্ছেন তাদের ফজরের সালাত আদায় করতে। স্বাভাবিকভাবে মসজিদ হচ্ছে একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন। যেহেতু মসজিদ হচ্ছে একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন, এইখানে প্রথম সেন্টেন্সে লক্ষ্য করছি যে মসজিদের যাওয়ার যেই লক্ষ্য অর্থাৎ ইবাদত বন্দিগি করা, সেটি প্রথম সেন্টেন্সে পরিলক্ষিত হয়েছে। মসজিদ অর্থাৎ রিলিজিয়াস ইনস্টিটিউশনের যেই লক্ষ্য অর্থাৎ ইবাদত বন্দিগি করা, সেটি প্রথম সেন্টেন্সে পরিলক্ষিত হচ্ছে। এজন্য এইখানে রিলিজিয়াস প্রতিষ্ঠান মস্ক এর পূর্বে কোনো আর্টিকেল হবে না। বাট আমরা যদি পরের সেন্টেন্সটি লক্ষ্য করি, এখানে লেখা আছে, দেখুন, বাট the thief is going to the mosque to steal their shoes. অর্থাৎ চোরটি মসজিদে যাচ্ছে মুসল্লিদের জুতা চুরি করার জন্য। এইখানে রিলিজিয়াস প্রতিষ্ঠান বা রিলিজিয়াস ইনস্টিটিউশনে যাওয়ার যে লক্ষ্যটা, যে পারপাসটা, সেটি এখানে পরিলক্ষিত হয়নি। অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে মস্কে যাওয়ার যে পারপাস, সেটি পরিলক্ষিত হচ্ছে না বা দৃশ্যমান নয়। তাহলে কি বোঝা যাচ্ছে? এইখানে যেহেতু রিলিজিয়াস ইনস্টিটিউশনের পারপাস পরিলক্ষিত হচ্ছে না, এজন্য অন্যথায় আদারওয়াইজ আমাদের এইখানে দা আর্টিকেল বসবে। যেহেতু চোর জুতা চুরি করার উদ্দেশ্যে মসজিদে গমন করছে, এজন্য মসজিদের পূর্বে অবশ্যই দা আর্টিকেল বসবে। আশা করি রুলটি আপনারা সকলেই সঠিক এবং সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছেন। অত্যন্ত সহজ একটি রুলটি আমি আবারও রিপিট করছি। এডুকেশনাল, রিলিজিয়াস, সোশ্যাল অর পলিটিক্যাল ইনস্টিটিউশনস, যখন এদের লক্ষ্য সম্পর্কে নির্দেশনা পাওয়া যাবে সেন্টেন্সের মধ্যে, তখন অবশ্যই উক্ত প্রতিষ্ঠানগুলির পূর্বে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি উক্ত প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য প্রকাশ না পায়, সেই ক্ষেত্রে অবশ্যই দা আর্টিকেল বসবে। আশা করি বিষয়টি আপনারা সকলেই অবগত হয়েছেন। লক্ষ্য করুন, বোর্ডে আমরা এখন আর্টিকেলের যেই রুলটি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে কখন দা আর্টিকেল নির্দিষ্ট হয়। আমরা জানি যে ডেফিনিট আর্টিকেল বলা হয় দা আর্টিকেলকে, কিন্তু একটি সেন্টেন্সে কখন বুঝবো যে সেন্টেন্সটিতে দা আর্টিকেল বসবে নাকি বসবে না, অর্থাৎ সেন্টেন্সটি নির্দিষ্টভাবে মেনশন করা হচ্ছে নাকি হচ্ছে না, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমরা গত ক্লাসে একটি রুল সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ যেই সমস্ত জায়গা আর্টিকেল উজ্জ্ব থাকে বা আর্টিকেল হয় না, তখন আমরা একটি কথা লিখেছিলাম
আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল হবে না। আনকাউন্টেবল নাম্বারের পূর্বে কখনো আর্টিকেল হবে না। দেখুন প্রথম সেন্টেন্সটির দিকে লক্ষ্য করুন। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। এই সেন্টেন্সটিতে কাইন্ডনেস এটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। কাইন্ডনেস শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। তাহলে যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল যুক্ত হয় না, স্বাভাবিকভাবেই এর বাম পাশের জায়গাটিতে নো আর্টিকেল অর্থাৎ ক্রস চিহ্ন বসবে। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। উক্ত সেন্টেন্সে কাইন্ডনেস যেহেতু আনকাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে দ্য আর্টিকেল বসবে না। দ্য আর্টিকেল বসবে না। ওকে, সেকেন্ড সেন্টেন্সটি এবার লক্ষ্য করুন। একই ওয়ার্ড সেকেন্ড সেন্টেন্সটিতে লেখা হয়েছে, সেটি হচ্ছে কাইন্ডনেস। আপনি যদি আপনি যদি এক্সাম্পল 1 লক্ষ্য করেন সঠিকভাবে, তাহলে বুঝতে পারবেন যে কাইন্ডনেস যেহেতু একটি আনকাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে কোনো আর্টিকেল হবে না। এর পূর্বে কোনো আর্টিকেল হবে না। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করুন। কাইন্ডনেস অফ মহসিন। কাইন্ডনেস অফ মহসিন। এইখানে অফ মহসিন কার কাইন্ডনেস? কার কাইন্ডনেস? হাজী মোহাম্মদ মহসিনের কাইন্ডনেস। হাজী মোহাম্মদ মহসিনের কাইন্ডনেস। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটিতে অফ মহসিন থাকার কারণে কাইন্ডনেসটি নির্দিষ্ট হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, অফ মহসিন প্রিপজিশনাল ফ্রেজটি থাকার কারণে, এই উক্ত অংশটুকু সেন্টেন্সে বিদ্যমান থাকার কারণে কাইন্ডনেস অংশটুকু বা কাইন্ডনেস ওয়ার্ডটি নির্দিষ্ট হয়ে গিয়েছে। কিভাবে নির্দিষ্ট হয়ে গিয়েছে দেখুন। প্রথম সেন্টেন্সে যখন আমরা বলেছিলাম কাইন্ডনেস, তখন সামগ্রিকভাবে সব কাইন্ডনেসকেই বোঝানো হচ্ছে। সব কাইন্ডনেসকেই বোঝানো হচ্ছে। বাট সেকেন্ড সেন্টেন্সে কাইন্ডনেসটি নির্দিষ্ট হয়ে গিয়েছে কেন? মহসিনের দয়া। মহসিনের দয়া। তাহলে দ্য কাইন্ডনেস অফ মহসিন। তাহলে কাইন্ডনেস অফ মহসিন যেহেতু মহসিনের দয়া এটি নির্দিষ্ট হয়ে গিয়েছে, এজন্য কাইন্ডনেস অফ মহসিনের পূর্বে অবশ্যই দ্য আর্টিকেল বসবে। অবশ্যই দ্য আর্টিকেল বসবে। এক্সাম্পল 3 লক্ষ্য করুন। The water in this glass is pure. The water in this glass is pure. আমরা স্বাভাবিকভাবে জানি যে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে যেহেতু আর্টিকেল বসবে না, তাহলে ওয়াটার ইজ কল্ড লাইফ। পানিকে জীবন বলা হয়। ওয়াটার ইজ কল্ড লাইফ। সেন্টেন্সটি লক্ষ্য করুন। স্বাভাবিকভাবে সেন্টেন্সটি বলা হচ্ছে ওয়াটার ইজ কল্ড লাইফ। পানিকে জীবন বলা হয় বা পানির অপর নাম জীবন। কিন্তু তৃতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি the water in this glass। দেখুন, in this glass এই প্রিপজিশনাল ফ্রেজটি থাকার কারণে, in this glass এই প্রিপজিশনাল ফ্রেজটি থাকার কারণে সেটি ওয়াটারকে নির্দিষ্ট করেছে। কোন ওয়াটারটি পিওর? দেখুন, কোন ওয়াটারটি পিওর বলা হচ্ছে এই গ্লাসের ওয়াটারটি পিওর। এই গ্লাসে যে পানি রয়েছে সেটি হচ্ছে পিওর। গ্লাসে যে পানি রয়েছে সেটি হচ্ছে পিওর। তাহলে ইন দিস গ্লাস এই প্রিপজিশনাল ফ্রেজটি
উক্ত ওয়াটারকে ইন দিস গ্লাস, এই প্রিপোজিশনাল ফ্রেজটি উক্ত ওয়াটারকে নির্দিষ্ট করে দিয়েছে, যার ফলশ্রুতিতে ওয়াটারের পূর্বে দা আর্টিকেল ব্যবহৃত হয়েছে। যার ফলশ্রুতিতে ওয়াটারের পূর্বে দা আর্টিকেল ব্যবহৃত হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যখন কোনো আনকাউন্টেবল সেন্টেন্স আমরা লিখব, সেটিতে অবশ্যই কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আনকাউন্টেবল হওয়ার শর্তেও যদি সেন্টেন্সটি আনকাউন্টেবল ওয়ার্ড থাকার শর্তেও যদি সেটি সেন্টেন্সে নির্দিষ্ট হয়ে থাকে বা নির্দিষ্ট করা থাকে, তাহলে অবশ্যই দ্য আর্টিকেল বসবে। আচ্ছা, এবার লক্ষ্য করুন কখন নির্দিষ্ট হবে সেটি আমরা কিভাবে বুঝবো। স্বাভাবিকভাবে আনকাউন্টেবলের পরে দেখবেন প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কি বুঝবো? প্রিপোজিশনাল ফ্রেজ বলতে আমরা বুঝবো ইন দ্বারা শুরু, প্রিপোজিশন দ্বারা শুরু কোনো শব্দগুচ্ছ। প্রিপোজিশন দ্বারা শুরু কোনো শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে যখন সেন্টেন্সে আনকাউন্টেবল ওয়ার্ড থাকার শর্তেও সেটি নির্দিষ্ট হয়ে যাবে, তখনই শুধুমাত্র দা আর্টিকেল বসবে। অন্যথায় আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই দা আর্টিকেল ব্যবহার করা যাবে না। শুধু দা আর্টিকেল নয়, এ অথবা অ্যান আর্টিকেলও সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আনকাউন্টেবল নাউন সবসময় একাকী বসবে। আনকাউন্টেবল নাউন সেন্টেন্সে সবসময় একাকী বসবে। আশা করি রুলটি আপনারা ক্লিয়ার। আর্টিকেলের উপরে আমাদের সর্বশেষ যে আলোচনা সেটি হচ্ছে অত্যন্ত ইজি একটি বিষয়, যেটি ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন। দেখুন, যখন আমরা কোনো কনসোনেন্ট পাই সেন্টেন্স ওয়ার্ডের ক্ষেত্রে, কনসোনেন্ট বলতে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি লেটার ব্যতীত বাকি যে 21টি লেটার রয়েছে সেগুলিকে বলা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ এই, ই, আই, ও, ইউ এই 5টি লেটার ব্যতীত ইংরেজি অ্যালফাবেটসের যেই বাকি 21টি লেটার রয়েছে সেইগুলিকে বলা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা কনসোনেন্ট পাবো, এর পূর্বে সাধারণত এই অথবা দা আর্টিকেল বসবে। আচ্ছা, এবার নিচের রুলটি লক্ষ্য করুন। অ্যান প্লাস ভাওয়েল অর ভাওয়েল সাউন্ড। ভাওয়েল কাকে বলে? স্বাভাবিকভাবে এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে ভাওয়েল বলে। তাহলে অ্যানের পরে কোনো ওয়ার্ড যদি এ, ই, আই, ও, ইউ এই 5টি ওয়ার্ড দ্বারা শুরু হয়, স্বাভাবিকভাবে সেটি পূর্বে অ্যান আর্টিকেল বসবে। যেমন লক্ষ্য করুন, অ্যান অ্যাপল। যেহেতু প্রথম ওয়ার্ডটির প্রথম লেটার এ বিদ্যমান, এজন্য এর পূর্বে অ্যান আর্টিকেল বসবে। কিন্তু আমরা এইখানে আরেকটি শব্দ লিখেছি ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ড। লাস্টের এক্সাম্পলটি লক্ষ্য করুন, অ্যান এম এ। এইখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এম একটি কনসোনেন্ট সাউন্ড, কিন্তু আমরা যখন এম লেটারটি উচ্চারণ করি তখন একটি এ সাউন্ড চলে আসে। এম উচ্চারণের ক্ষেত্রে একটি
এইম উচ্চারণের ক্ষেত্রে একটি এ সাউন্ড চলে আসে, অর্থাৎ একটি ভাওয়েল সাউন্ড চলে আসে সরাসরি ভাওয়েলের পরিবর্তে। সরাসরি ভাওয়েলের না এসে একটি ভাওয়েল সাউন্ড অর্থাৎ এ চলে আসছে। এই কারণে তখন এ এম এ না হয়ে এন এম এ হবে। আমি আবারও বলি বিষয়টি, সেটি হচ্ছে যখন স্বাভাবিকভাবে কোনো ভাওয়েল থাকবে তখন এন বসবে, এটি আমরা সকলেই অবগত আছি। এর বাইরে যে বিষয়টি কিছুটা নতুন, সেটি হচ্ছে ভাওয়েলের পরিবর্তে যদি কখনো ভাওয়েল সাউন্ড আসে, অর্থাৎ আমাদের উচ্চারণের ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যদি সরাসরি ভাওয়েল না এসে ভাওয়েল সাউন্ড আসে, সেই ক্ষেত্রেও এ না বসে এন বসবে, এ না বসে এন বসবে। ওকে, এক্সাম্পলগুলি আবার লক্ষ্য করুন। এ ম্যান স্বাভাবিকভাবে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এম কনসোনেন্ট, এই কারণে আমাদের এ বসেছে। এম এম এম, এইখানে প্রোনাউন্সিয়েশনে ম্যান ম ম, এইখানে এম এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ম, কিন্তু লাস্টে এম এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এ এ এ দিয়ে শুরু। এর জন্য এটার পূর্বে দা অ্যান আর্টিকেল ব্যবহৃত হয়েছে এবং এইখানে এ আর্টিকেল ব্যবহৃত হয়েছে। দেন দ্য টেবিল, এটা স্বাভাবিকভাবেই টেবিলকে যখন নির্দিষ্ট করা হচ্ছে বা কাউন্টেবল কমন নাউন, সেই হিসাবে দ্য টেবিল। অ্যান অ্যাপেল যেহেতু ভাওয়েল, দেন অ্যান এইমে যেহেতু ভাওয়েল সাউন্ড, যেহেতু ভাওয়েল সাউন্ড। আশা করি আপনারা আর্টিকেলের ক্লাসটি সকলেই অনেক ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন। আজ আর্টিকেলের ধারাবাহিকভাবে চতুর্থ এবং শেষ ক্লাস ছিল। যারা আর্টিকেল সম্পর্কে একটু দুর্বল, মানে আর্টিকেলের বিষয়টি নিয়ে যাদের দুর্বলতা রয়েছে বা সঠিকভাবে বুঝতে সক্ষম না, তারা যদি ধারাবাহিক আমাদের ক্লাসগুলি করে থাকেন, লেকচার 1, 2, 3, 4, ইনশাল্লাহ আর্টিকেলের যাবতীয় সমস্যাগুলি সমাধান হয়ে যাবে বলে আশা করছি। এর মাধ্যমে আমাদের টপিক আর্টিকেল, এই যে টপিক আর্টিকেল, এর উপরে লেকচার শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমরা অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।